বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ভারত শাসিত কাশ্মীরে হামলার ঘটনার পর পাকিস্তানের সাথে থাকা সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করেছে ভারত। সিন্ধু অববাহিকার ৬টি নদীর পানি বন্টন নিয়ে ১৯৬০ সালে স্বাক্ষরিত ওই আন্তর্জাতিক চুক্তি বাতিলের সিদ্ধান্তে এখন প্রশ্ন উঠছে, ভারত কি আসলে সিন্ধু নদ ও এর আরও দুটো শাখা নদীর পানি প্রবাহ পাকিস্তানের জন্য বন্ধ করে দিতে পারবে? আর যদি পারে, তাহলে এর ফলাফলই বা কী হবে? ১৯৬০ সালে ভারত ও পাকিস্তান বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষর করেছিল ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি। চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার ৬টি নদীর পানি ভাগ করে নেওয়া হয়, যেখানে সিন্ধু অববাহিকার রাভি, বিয়াস ও সুতলেজ নদীর পানি ভারতের জন্য বরাদ্দ, আর সিন্ধু, ঝেলম ও চেনাব নদীর ৮০% পানি পায় পাকিস্তান। ভারত পাকিস্তান এর মধ্যে একাধিকবার সংঘাতে জড়িয়েছে। নদীগুলোর পানি বন্টন নিয়েও দুই দেশের মাঝে বিরোধ হয়েছে। তবে চুক্তি বাতিলের ঘটনা এবারই প্রথম। কাশ্মীরে সাম্প্রতিক হামলার পর ভারত এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়। ভারত কি আসলেই পাকিস্তানের জন্য পানি প্রবাহ বন্ধ করতে পারবে? বিশেষজ্ঞরা বলছেন, পুরোপুরি পানি আটকে দেওয়া ভারতের পক্ষে প্রায় অসম্ভব। কারণ সিন্ধুর মতো বিশাল নদে বছরে শত শত কোটি ঘনমিটার পানি প্রবাহিত হয়। এই বিপুল পরিমাণ পানি থামাতে প্রয়োজন বিশাল জলাধার, যা ভারতের নেই। ভারতের বিদ্যুৎ কেন্দ্রগুলোর বেশিরভাগই রান অফ দ্য রিভার প্রযুক্তি নির্ভর, যেখানে পানির সঞ্চয়ের প্রয়োজন পড়ে না। এছাড়া পাহাড়ি অঞ্চল ও স্থানীয় জনগণের প্রতিবাদের কারণে অনেক প্রকল্প মাঝপথে থেমে আছে। তবে চুক্তি বাতিলের পর ভারত নতুন বাঁধ নির্মাণ, পুরনো প্রকল্প উন্নয়ন এবং পানি প্রবাহ নিয়ন্ত্রণের আরও চেষ্টা করতে পারবে, পাকিস্তানের অনুমতি ছাড়াই। কিন্তু বাস্তবে এসব কাজ বাস্তবায়ন হতে বহু বছর লেগে যেতে পারে। ২০১৬ সালে ভারত শাসিত কাশ্মীরে আরেকবার সন্ত্রাসী হামলা হয়েছিল। তখন ভারতের পানি সম্পদ মন্ত্রণালয় বিবিসিকেই বলেছিল যে তারা দ্রুত সিন্ধু অববাহিকায় বেশ কয়েকটি বাঁধ নির্মাণ করবে এবং পানি সংরক্ষণ প্রকল্পের নির্মাণ কাজ দ্রুততর সময়ের মাঝে করবে। যদিও ওই প্রকল্পগুলোর বর্তমান অবস্থা সম্বন্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। বিবিসি তার নিজস্ব সূত্রে জানতে পেরেছে, বাস্তবে অগ্রগতি খুবই কম। যদিও ভারত রাতারাতি পুরো পানি আটকাতে পারবে না, তবে বিদ্যমান অবকাঠামো দিয়ে যদি পানি প্রবাহ সামান্য ব্যাহত করে, তার প্রভাব পাকিস্তানের ওপর পড়বে, বিশেষ করে শুষ্ক মৌসুমে। পাকিস্তানের কৃষিকাজের প্রায় ৮০% নির্ভর করে সিন্ধু অববাহিকার পানি ব্যবহারের ওপর। শুষ্ক মৌসুমে পানি প্রবাহ এমনিতেই কমে যায়। তখন যদি ভারত পানি আটকে রাখে, পাকিস্তানে ভয়াবহ পানি সংকট দেখা দিতে পারে। সেচ, পানীয় জল এবং জলবিদ্যুৎ উৎপাদন সবকিছুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ডন পত্রিকায় প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, শুষ্ক মৌসুমে চুক্তির অনুপস্থিতি পাকিস্তানে বড় ধরনের উদ্বেগ তৈরি করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, চুক্তি অনুযায়ী ভারতকে পাকিস্তানের সঙ্গে পানির তথ্য ভাগাভাগি করতে হতো। এখন ভারত আর বাধ্য নয়, যার ফলে বন্যার পূর্বাভাস, সেচ পরিকল্পনা এসবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, আগে থেকেই ভারত সীমিত তথ্য দিত, এখন সেই তথ্য প্রবাহ আরও কমে যেতে পারে। নদীর পানি কখনো কখনো অস্ত্র হয়ে উঠতে পারে। এই ধারণাকে বলা হয় জলবোমা। তত্ত্বটি হলো, উজানের দেশ পানি আটকে রাখে, তারপর কোনো সতর্কতা ছাড়াই হঠাৎ বিশাল পরিমাণ পানি ছেড়ে দেয়। ফলে ভাটির দেশ ভয়াবহ বন্যার মুখোমুখি হয়। ভারত যদি এই কৌশল প্রয়োগ করে, তবে প্রথমেই তাদের নিজেদের সীমান্তবর্তী এলাকাগুলো বন্যার ঝুঁকিতে পড়বে। কারণ ভারতের বেশিরভাগ বাঁধ পাকিস্তান সীমান্ত থেকে অনেক দূরে অবস্থিত। তবে এখন ভারত চাইলে পূর্ব সতর্কতা ছাড়াই বাঁধ থেকে পলি অপসারণ করতে পারে। হিমালয় থেকে আসা নদীগুলোয় প্রচুর পলি থাকে, যা বাঁধে জমে। যদি হঠাৎ এই পলি ছেড়ে দেওয়া হয়, তাহলে পাকিস্তানের ভাটির অঞ্চলে ভয়াবহ ক্ষতি হতে পারে। তবে এই জল কূটনীতি একমুখী নয়। ভারত যেমন পাকিস্তানের চেয়ে ভৌগোলিকভাবে সুবিধাজনক অবস্থানে, তেমনি ভারত নিজেও চীনের ওপর নির্ভরশীল। চীন নিয়ন্ত্রিত তিব্বত থেকে সিন্ধু নদ ও ব্রহ্মপুত্রের প্রবাহ শুরু হয়। ২০১৬ সালে কাশ্মীরে হামলার পর চীন ভারতের একটি প্রধান নদীর পানি প্রবাহ সাময়িকভাবে বন্ধ করেছিল। অনেকে মনে করেন এটি পাকিস্তানের প্রতি চীনের কৌশলগত সমর্থন ছিল। এখন চীন বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করছে তিব্বতে, যা ভারতের জন্য দীর্ঘমেয়াদে আরেকটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ভারতীয় অংশে ব্রহ্মপুত্রের পানি প্রবাহে ওই বাঁধ প্রভাব ফেলতে পারে, তবে চীন দাবি করছে যে পরিবেশের ওপর ওই বাঁধের প্রভাব পড়বে খুবই কম। এদিকে ভারত আশঙ্কা করছে যে এই বাঁধের কারণে নদীর ওপর চীনের নিয়ন্ত্রণ বেড়ে যাবে।
এই নারীর বাড়ি ছিল এটা, মঙ্গলবার সকাল পর্যন্তও। ভেঙে দেওয়া ঘর থেকে যদি কিছু জিনিসপত্র সরিয়ে নিয়ে যেতে পারেন, তাই আবারও ফিরে এসেছিলেন ঘরে। ঘর আর নেই, তা এখন ধ্বংসস্তূপ। এখানকার কয়েকশো মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে মঙ্গলবার সকাল থেকে। I'm in the Chandola Lake area of Ahmedabad, Gujarat and আমি এখন আছি আহমেদাবাদ শহরের চান্দোলা লেক এলাকায়। মঙ্গলবার ভোর থেকে এখানকার কয়েকশো ঘর ভেঙে দেওয়া হচ্ছে। এইসব ঘরগুলোর বেশিরভাগই মুসলমানদের এবং তারা মূলত পশ্চিমবঙ্গ থেকে এখানে এসেছিলেন। দেখতেই পাচ্ছেন বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে ঝুপড়ি ঘরগুলো। আমরা যখন এদের সঙ্গে কথা বলেছি, তারা জানাচ্ছেন যে তারা ভারতীয় এবং এখানে কয়েক প্রজন্ম ধরেই বাস করছেন। তবে পুলিশ প্রশাসন অভিযোগ করে যে এইসব ঘরগুলি আসলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। police believes that they are the illegal migrants who are living here without any proper documents from Bangladesh. नहीं, ये पूरा जो चंडोला तालाब है, यहाँ इलीगल जो माइग्रेंट जो बांग्लादेशी हैं। এই এলাকাটা বাঙালি প্রধান এলাকা। সবাই জানে বেআইনিভাবে যে সকল বাংলাদেশিরা আসে তারা এখান থেকেই শুরু করে, এখানেই থাকে। সেই জন্য বিশেষ করে এই এলাকাটাকেই চিহ্নিত করা হয়েছে। तो उसमें नोन है कि वहाँ इलीगल जो बांग्लादेशी आते हैं वो पहले वहीं से ही शुरुआत करते हैं, वहीं पर रहते हैं, इसलिए इसको खास आइडेंटिफाई किया गया। এই এলাকায় ভোর ৩টের দিকে বুলডোজার ও পুলিশ জড়ো হতে দেখা যায়। তবে বাসিন্দারা রাতেই খবর পেয়ে গিয়েছিলেন যে ভোর থেকে ঘর ভাঙা হতে পারে, তাই ঘরের জিনিসপত্র রাত থেকেই তারা সরাতে শুরু করে দিয়েছিলেন। এক আত্মীয়ের বাড়িতে মালপত্র সব রেখে দিব, কি করব? বলেই তো দিয়েছে যে ভাঙবেই। ৩-৪ দিন আগে আমাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। আমি ছাড়া পেয়ে গেছি, কারণ আমি তো উত্তরপ্রদেশ থেকে এসেছি, আমার জন্ম এখানেই। বছরের পর বছর ধরে সরকারি প্রকল্পগুলোর অর্থ পাই। সবজি বিক্রি করে আমার দিন চলে। প্রায় ৩০-৩৫ বছর ধরে বাস করছি এখানে। জিনিসপত্র সরিয়ে নিয়ে এক আত্মীয়ের বাড়ি চলে যাচ্ছি। এই ভাজি বেচতে थे। भाजी बेचते थे। हाँ, कितने सालों से यहाँ पे रह रहे हो? ये तो कम से कम 30-35 साल हो गए। ঘর ভাঙা পড়ে যাওয়ার পরে এখন এই এলাকার মানুষরা জানেন না কোথায় যাবেন, কি করবেন। মানে সবাই ভিক্ষা করে খায়, সব মানুষ কোথায় যাবে, কোথায় আশ্রয় নেবে? এইসব মানুষের তো কোথায় জায়গাও নাই যে যাবে। সব ভিক মাইয়ে খায়, মানুষের বাড়ি চাইয়ে খায়, মানুষের বাড়ি কাজ করে খায়। কোথায় যাবে এসব মানুষ? কোথায় তো যাওয়ার জায়গা নাই। এখন কোথায় আশ্রয় নেবে? কোথায় আশ্রয় তো নেওয়ার জায়গা নাই। তা আপনারা তো কিছু করেন। हमारे माँ बाप बुढ़े बुढ़े हमारे बच्चे ले लेके हम धूप में कहाँ जाएंगे? বাঙালিদের নাম করে তো আমাদের ঘরও ভেঙে দিল। আমাদের তো বলা হয়েছিল যে ঘর দেওয়া হবে, এটা দেব সেটা দেব। এখন আমাদের কোনো নেতা সামনে আসছেন না। জিনিসপত্র সব বার করে মাঠে রেখেছি। মাঠেই থাকবো নাকি আমরা? আমাদের তো কোনো আশ্রয় নেই। কোথায় যাব আমরা বাচ্চা বুড়ো বুড়িদের নিয়ে? घर वर भी नहीं हमारे, तो हम कहाँ जाएंगे बच्चे लेके, बुढ़ा बुढ़ी लेके हम सबको? ये ভাঙে দেশে বহুত কষ্ট হচ্ছে। এখন কোথায় যাব জানি না, কোথায় থাকবো এটাও জানি না। কালকে সারা দিন সারা রাত না খেয়ে রয়েছি, কোন জায়গায় যাবো এটাও জানি না। এখন যে ঘরে ছিলাম সে ঘরের মালপাতিও কিছু বের করতে পারিনি, সব কিছু রয়েছে। কাছে 1 টাকাও নেই, টাকা পয়সা কিছু নেই, এই আর কিছু নেই। শনিবার ভোররাত থেকে গুজরাট জুড়েই শুরু হয়েছিল তথাকথিত বেআইনি বাংলাদেশিদের খোঁজে তল্লাশি। সোমবার রাত পর্যন্ত ওই অভিযানে প্রায় ৬৫০০ মানুষকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। তাদের মধ্যে অবশ্য মাত্র ৪৫০ জনের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে যে তারা বাংলাদেশি এবং বেআইনিভাবে গুজরাটে থাকছিলেন। এমনটাই জানিয়েছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সাহায়। তবে আটক হওয়া অনেকেই দাবি করছেন যে তারা পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলমান, কিন্তু বেআইনি বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে তাদের। অনেকে আবার ভারতেরই বাসিন্দা কিন্তু অবাঙালি মুসলমান, তাদেরও আটক করা হয়েছিল অনুপ্রবেশকারী বাংলাদেশি তকমা দিয়ে। গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তার জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বা মানবিক করিডোরের বিষয়ে নীতিগত সম্মতির কথা প্রকাশ করেছে বাংলাদেশ। কিন্তু গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত কারা, কোথায়, কোন প্রক্রিয়ায় নিচ্ছে তা নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা। যদিও সরকার এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।
এ বিষয়ে আজকের আলোচনায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন রমা। আমার সঙ্গে রয়েছেন বিবিসি সাংবাদিক রাকিব হাসনাত, যিনি এই খবরটির দিকে নজর রাখছিলেন। রাকিব, আপনাকে স্বাগত। আলোচনা শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, বিবিসি বাংলার সর্বশেষ খবর এবং বিশ্লেষণ জানতে ভিজিট করতে পারেন বিবিসি বাংলার ওয়েবসাইট। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন বিবিসি বাংলার ইউটিউব চ্যানেল, আর যুক্ত থাকুন বিবিসি বাংলার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলে। তো রাকিব, এই যে বিষয়টি, এটি তো বেশ স্পর্শকাতর একটি বিষয়। তো মিয়ানমারের পরিস্থিতি এবং করিডোর নিয়ে সরকার কি বলছে? সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তিনি যেটি বলেছেন সেটি আসলে সোজা কথায় বলতে গেলে যে বাংলাদেশ একটি মানবিক করিডোর রাখাইনের জন্য বা মিয়ানমারের রাখাইন রাজ্যে যে রোহিঙ্গারা যারা আছেন তাদের জন্য ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য একটি মানবিক করিডোরের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। এবং পররাষ্ট্র উপদেষ্টাটি বলেছেন যে কিছু শর্ত বাংলাদেশের দিক থেকে রয়েছে, তবে সেগুলো তিনি প্রকাশ করেননি। এবং কখন এই সিদ্ধান্তটি হয়েছে, এটি কি সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কিনা বা কোন ফোরামে এই সিদ্ধান্তটি হয়েছে সেটিও তিনি বলেননি। তিনি শুধু বলেছেন যে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে, এখন যদি অন্যান্য শর্তাবলী পূরণ হয় তাহলে তারা এই সহযোগিতা করবেন। সরকারের দিক থেকে আসলে অগ্রগতি এটুকুই। তার মানে বিস্তারিত কোনো কিছু তারা এখনো বলেননি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, বিস্তারিত কিছু বলেননি, এটি ঠিক। কিন্তু গত কিছুদিন ধরেই কিন্তু বিষয়গুলো আলোচনায় আসছিল। আপনার মনে থাকবে নিশ্চয়ই, গত বছর জাতিসংঘ যখন তাদের একটি প্রতিবেদনে এই রাখাইনে একটি সম্ভাব্য দুর্ভিক্ষের চিত্র তুলে ধরেছিল, তারা আশঙ্কা প্রকাশ করেছিল যে রাখাইনের পরিস্থিতির কারণে একটি দুর্ভিক্ষের মতো অবস্থা তৈরি হতে পারে। তখন থেকে আসলে এই মানবিক সহায়তার বিষয়টি আলোচনায় আসে। এখন যখন বাংলাদেশ সরকার এ ধরনের একটি নীতিগত সম্মতির কথা বলছে, ঠিক তার আগে কিছুদিন ধরে কিন্তু সরকারের দিক থেকে বিচ্ছিন্নভাবে কিছু বক্তব্য আসছিল। যেমন ধরুন, গত ডিসেম্বরে এবং এই ডিসেম্বর, মার্চ, ফেব্রুয়ারি, মার্চ এই সময়গুলোর মধ্যে সরকারের দিক থেকে যিনি দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার এই রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত যে বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান, উনি কিন্তু বিভিন্ন ফোরামে অনানুষ্ঠানিকভাবে কিছু কথা বলেছিলেন। ঢাকায় তিনি সংবাদ সম্মেলনও করেছিলেন। এবং আমার যদি ভুল না হয় তাহলে সেটি হলো যে গত 8ই এপ্রিল ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে উনি একটা সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে ফেব্রুয়ারিতে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এ বিষয়ে তাদের আলোচনা হয়েছে। এবং আপনার মনে আছে যে জাতিসংঘ মহাসচিব ঢাকা এসেছেন রমজানের সময়, সেই সময় তিনি রোহিঙ্গাদের শিবিরগুলো পরিদর্শন করেছেন, সেখানে ইফতারে অংশ নিয়েছেন। মূলত তখনই এই প্রস্তাবটি একটি শেপ পায়, অর্থাৎ এই প্রস্তাবটি টেবিলে আসে বলে আনুষ্ঠানিকভাবে এটি মনে করা হচ্ছে। যদিও সরকারের দিক থেকে কিন্তু নিশ্চিত করা হয়নি যে কবে, কখন, কিভাবে জাতিসংঘ এই প্রস্তাব দিয়েছে বা অন্য কেউ দিয়েছে কিনা। কিন্তু খলিলুর রহমানের একাধিক বক্তব্য আছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারে অংশ নিয়েছিলেন, ভার্চুয়ালি বক্তব্য দিয়েছিলেন গত বছর ডিসেম্বরে। তখনই তিনি একটি ইঙ্গিত দিয়েছিলেন যে এই ধরনের একটি চিন্তাভাবনার কথা বিবেচনা করা হচ্ছে অথবা আলোচনায় আসতে পারে। সুতরাং গত কয়েক মাসের ধারাবাহিক কিছু প্রক্রিয়া চলছিল, এটি মনে হচ্ছে পর্দার অন্তরালে। এবং তারই একটি আউটকাম বা ফল হলো এটি যে পররাষ্ট্র উপদেষ্টার দিক থেকে যে বাংলাদেশ এ বিষয়ে নীতিগত সম্মতির সিদ্ধান্ত নিয়েছে। তো রাকিব, এই যে সিদ্ধান্তটা নেওয়া হলো এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে বিভিন্ন মহলের নানা ধরনের আলোচনা, বিতর্ক চলছে, ঠিক কি ধরনের প্রতিক্রিয়া তারা দেখাচ্ছে? রমা, তার আগে আমি একটি জিনিস বলে রাখি, সেটি হলো কিছুদিন আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে একটি অগ্রগতির কথা বলা হচ্ছিল, যে যারা ফিরে যাবেন, এবং মিয়ানমার তাতে সম্মত হয়েছে, তারা সেই তালিকা চূড়ান্ত করেছে। কিন্তু এর মধ্যেই কিন্তু এই গত 2-3 মাসে কিন্তু 1 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। তো যখন রাখাইনে একটি মানবিক করিডোরের কথা বলা হচ্ছে, ঠিক সেই সময়টিতে একই সাথে রাখাইন থেকে আরও রোহিঙ্গারা বাংলাদেশে আসছে। তারা কেন আসছে, কী পরিস্থিতি আসছে, তার কিন্তু বিস্তারিত কোনো বক্তব্য সরকারের দিক থেকে আসেনি। এখন যখন হঠাৎ মানবিক করিডোরের কথা বলা হচ্ছে, যেহেতু বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার কারোর সঙ্গে আলোচনা করেনি, এবং এই বিষয়ে যারা গবেষণা করছেন তারা বলছেন যে এটি নিয়ে সরকারের যে ফোরামগুলি রয়েছে, যেমন ধরুন উপদেষ্টা পরিষদ, সেখানেও আলোচনা হয়েছে, এমন কোনো তথ্য তারা পাননি। এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশে যে সরকারি যেসব সংস্থা কাজ করে থাকেন, গত দীর্ঘকাল ধরে যারা কাজ করছেন, তাদের অনেকেই বিভিন্নভাবে এই গবেষকরা তাদের সঙ্গে কথা বলেছেন, বিশ্লেষকরা কথা বলেছেন, কিন্তু এদের সাথেও কথা হয়েছে বা তারাও এই প্রক্রিয়া আছেন এমন কোনো ইঙ্গিত কিন্তু এখনো পাওয়া যায়নি। যদিও এটি সত্যি যে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য কোনো তরফ থেকে আসেনি। ফলে হঠাৎ যখন এখন মানবিক করিডোরের প্রশ্নটি এলো এবং সরকারের দিক থেকে আনুষ্ঠানিকভাবে এটি পররাষ্ট্র উপদেষ্টা বললেন, সঙ্গত কারণে রাজনৈতিক দলগুলোর দিক থেকে প্রতিক্রিয়া এসেছে।
যারা সামরিক নিরাপত্তা বিশ্লেষক, তারা এগুলোকে নানানভাবে বিশ্লেষণ করেছেন। আমি কয়েকজন সামরিক এবং নিরাপত্তা বিশ্লেষকের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে যেটি বলেছেন যে মিয়ানমারের রাখাইনের যে পরিস্থিতি এখন রয়েছে এবং সেখানে বাংলাদেশ ছাড়াও এই ধরনের হিউম্যানিটেরিয়ান প্যাসেজের অনেকগুলো বিকল্প জায়গা কিন্তু আছে। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে তাদের সিতোয়ে বন্দর আছে, মংডুর দিক থেকে আরও আছে, আরও উপরের দিকে গেলে আরও অনেক বিকল্প জায়গা আছে যেখান দিয়ে চাইলেই মানবিক সহায়তা পাঠানো যায়। জাতিসংঘ সেই ব্যবস্থা করতে পারে বলে এই বিশ্লেষকরা মনে করেন। তাহলে বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর কেন, এই প্রশ্নটি তারা তুলছেন। এবং একই সাথে তারা প্রশ্ন তুলছেন যে এরকম একটি স্পর্শকাতের বিষয় যার সঙ্গে জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত, যার সাথে আঞ্চলিক ভূরাজনৈতিক নানান ইস্যু এখানে জড়িত বলে অনেকে মনে করেন, এমন একটি স্পর্শকাতের বিষয় সরকার কেন আগে দেশের মধ্যে জাতীয়ভাবে কোনো ঐক্যমত প্রতিষ্ঠা কিংবা আলোচনা কিংবা সবাইকে স্টেক হোল্ডার যারা তাদেরকে জানানো, বিশেষ করে রাজনৈতিক দলগুলো যারা সামনে নির্বাচনের হবে সেই নির্বাচনে রাজনৈতিক সরকার আসবে, সুতরাং একটি এই সবাই এঙ্গেজ করলো না কেন, সেই প্রশ্নটিও তারা তুলছেন। এবং অনেকে এও প্রশ্ন তুলেছেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকারের এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার যথাযথ হবে কি না, সেই প্রশ্নও তারা তুলছেন। আর নিরাপত্তা বিশ্লেষকরা যেটি আসলে বলতে চান, তারা বলতে চান যে আমরা একটা বাংলাদেশ একটি মানবিক করিডোর দিল, কিন্তু সেই করিডোরের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, সেই করিডোর দিয়ে যেসব মালামাল যাবে সেগুলো কারা পরীক্ষা নিরীক্ষা করবে, এবং এই করিডোরকে ঘিরে যদি অন্য কোনো ধরনের ঘটনা ঘটে বাংলাদেশ সামরিকভাবে সেটি কিভাবে সামাল দেবে এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে সহায়তা করবে, বা জাতিসংঘ কিভাবে বাংলাদেশের নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে বা বাংলাদেশ জন্য কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতিতে না পড়ে সেটি কিভাবে নিশ্চিত হচ্ছে। নিশ্চয়ই মানবিক করিডোর দেওয়ার আগে এই সমস্ত বিষয়গুলো বিবেচনায় আনতে হবে বলে তারা মনে করেন। এবং তারা বিশ্বের অন্যান্য জায়গার মানবিক করিডোরের উদাহরণ দিয়েছেন, সে সমস্ত জায়গায় সমস্ত মানবিক করিডোরকে ঘিরে কী ধরনের সামরিক এবং নিরাপত্তার ঘটনা ঘটেছে সেগুলোর কথা বলেছেন। এবং সে কারণে তারা মনে করছেন যে এই মানবিক করিডোর দেওয়ার আগে এটি আসলে স্টেক হোল্ডার যারা রাজনৈতিক দলসহ দেশের সাধারণ মানুষসহ সবার মধ্যে একটু একটা আলোচনা হওয়া দরকার, একটি সিদ্ধান্ত হতে হবে যে এই সিদ্ধান্তটা টেকসই একটি সিদ্ধান্ত হবে যেটি বাংলাদেশ যাতে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি না হয় এই মানবিক করিডোরকে কেন্দ্র করে আর না হয়। রাকিব, এখন দেশে অন্তর্বর্তীকালীন একটি সরকার রয়েছে, সংসদ নেই, সামনে হয়তো নির্বাচন হবে, তো এমন একটা সময়ে এই মানবিক করিডোর করার বিষয়টি আসলে আলোচনায় কিভাবে এলো? খলিলুর রহমান, যিনি প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকার প্রাপ্ত বলে বিষয়গুলি দেখে থাকেন, তিনি বিভিন্ন সময় ধারাবাহিকভাবে এই আলোচনাটি করেছেন, যেটি তিনি নিজেই বলেছেন যে ফেব্রুয়ারিতে জাতিসংঘে কথা হয়েছে। এবং বোঝাই যাচ্ছে যে এটা আসলে এক ধরনের অন্তরালের কূটনীতি এখানে কাজ করেছে। রাকিব, আপনাকে ধন্যবাদ। 80 বছর আগে নাৎসি জার্মানির পতনের মুখে অ্যাডলফ হিটলার বার্লিনের এক বাংকারে আত্মহত্যা করেন। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছিল, তবে হিটলারের মৃত্যুর মধ্য দিয়ে ইতিহাসের সমাপ্তি হয়নি। তার শাসনকালের কাজকর্ম আর প্রভাব আজও মানুষের মনে জায়গা করে আছে। 1945 সালে সে স্বৈরশাসনের অবসান হলেও এখনও কেন রাজনীতিতে হিটলারকে নিয়ে আলোচনা হয়? কেন তার স্মৃতি বিভিন্ন দেশের সংস্কৃতির এত গভীরে রয়ে গেছে? হিটলারের জন্ম 1889 সালে অস্ট্রিয়ায়। তিনি একজন ব্যর্থ শিল্পী ও প্রথম বিশ্বযুদ্ধের একজন সৈনিক ছিলেন। যুদ্ধ পরবর্তী বিশৃঙ্খল জার্মানিতে রাজনীতিতে নিজের একটা অবস্থান তৈরি করেন তিনি। 1933 সালে নাৎসি দলের নেতা হিসেবে চ্যান্সেলর হন এবং পরের বছর পুরোপুরি একনায়কতন্ত্র কায়েম করেন। হিটলার মানুষের মন জয় করেছিলেন কারণ তিনি মানুষদের গুরুত্বপূর্ণ অনুভব করাতেন। 1920-এর দশকের শেষের দিকে যখন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট চলছিল, এমন একটা সময় তিনি বলেন, আমি তোমাদের জন্য একজন, আমি তোমাদের রুটি ও কাজ দেব। এটি সাধারণ মানুষের মনে দাগ কাটে। কিন্তু এই জনপ্রিয়তার আড়ালে ছিল ইহুদি বিদ্বেষ, বর্ণবাদী এবং দখলদারিত্বের মতো মতাদর্শ। হিটলারের নেতৃত্বে জার্মানি প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করে, 60 লক্ষ ইহুদি সহ লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে এবং বিশ্বকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধে ঠেলে দেয়। বার্লিনের পতনের মধ্য দিয়ে জার্মানির পরাজয় চূড়ান্ত হয়। 1945 সালে সোভিয়েত বাহিনী বার্লিনের দিকে অগ্রসর হলে হিটলার ভূগর্ভস্থ বাংকারে চলে যান এবং 30 এপ্রিল গুলি চালিয়ে আত্মহত্যা করেন।
তিনি নিজের বার্লিন বাংকারে একান্তে মারা যান, যা তার মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি করে এবং তখন থেকে মানুষ প্রমাণ খুঁজে বেড়ায় যে শেষ মুহূর্তে আসলে কি ঘটেছিল। The entrance to Hitler's air raid shelter. It was just outside that the bodies of Hitler and Eva Braun are said to have been destroyed. At any rate, that's one story, but we can all form our own opinion as to whether these are relics of the event or not. The Germans said petrol was poured over their bodies and they were burnt. It might be true, it might not. নাৎসি শাসন বরাবরই লোক দেখানো আর কল্পকাহিনী তৈরিতে মত্ত ছিল। হিটলার চাইতেন না মৃত্যুর পর তার দেহের অপমান হোক, এবং এর কোনো সুযোগও দিতে চাননি তিনি। তাই তিনি তার দেহ পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়ে যান। সোভিয়েত বাহিনী তার দেহাবশেষ উদ্ধার করে এবং দাঁতের রেকর্ডের মাধ্যমে শনাক্ত করে। তিনি চাননি মৃত্যুর পর তাকে রাস্তায় টেনে ঘোরানো হোক, ফলে মৃত্যুর পরও প্রমাণ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে, যা তার মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি করে। প্রথমে বলা হয়েছিল তিনি সোভিয়েতদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারা গেছেন, কিন্তু মিত্রপক্ষ সত্যতা নিশ্চিত করতে এবং জানাতে দেরি করেছিল, ফলে গুজব ছড়িয়ে পড়ে। একজন সাধারণ পাঠক হিসেবে ভাবলে আপনি নিশ্চয়ই বিভ্রান্ত হবেন। তিনি আসলে মারা গেছেন তো জানি না, এরকম কত কথা শোনা যাচ্ছে। হিটলারের মৃত্যুর ঠিক আগে ইতালির ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসোলিনিকে হত্যা করা হয়। তার মৃতদেহ জনসমক্ষে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং বাজেভাবে আক্রমণ করা হয়, আর হিটলার যেন একেবারে ধোঁয়ায় মিলিয়ে যান। এটাই নানা রকম ষড়যন্ত্র তত্ত্বের সুযোগ করে দেয়। দক্ষিণ আমেরিকা থেকে জাপান পর্যন্ত নানা জায়গায় তাকে দেখা যাওয়ার গল্প ছড়িয়ে পড়ে, আর এভাবে তার মতাদর্শের ছায়া আরও ছড়াতে থাকে। 8 দশক পরও হিটলারের প্রভাব 21 শতকে স্পষ্টভাবে রয়ে গেছে, যেটা আধুনিক ইতিহাসের অন্য কোনো একনায়কের ক্ষেত্রে হয়নি। হিটলারের কাজ এত ভয়াবহ ছিল যে অন্য রাজনীতিবিদরা সে তুলনায় আড়াল হয়ে যায়। হিটলারের রেখে যাওয়া প্রভাব আধুনিক রাজনীতিতেও তাড়া করে। এখন দেখা যায় কেউ স্বৈরশাসক হলে নাৎসি অতীতের প্রসঙ্গ টানা হয়। ছোট ছোট সমাবেশ থেকে শুরু করে বিশ্বনেতাদের বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত সর্বত্র হিটলার ও নাৎসিবাদের তুলনা করা হয়। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর ইলন মাস্কের বিরুদ্ধে একটি সমাবেশে নাৎসি স্যালুট দেওয়ার অভিযোগ ওঠে, যদিও তিনি তা অস্বীকার করেন। জার্মানির ডানপন্থী দল এএফডি প্রায়শই নাৎসি সম্পর্কিত নানা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে। মূলধারার রাজনীতির বাইরে নব্য নাৎসি সংগঠনগুলোর মিছিল ও সমাবেশ অনেক ক্ষেত্রেই দেখা যায়। ফ্যাসিবাদকে শুধু একটা দেশের না, বরং একটা বৈশ্বিক পর্যায়ে দেখা দরকার। আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, জাপান, ভারত, অনেক দেশে ফ্যাসিবাদের অনেক রূপ আছে। ফ্যাসিবাদ আসলে উদার গণতন্ত্রের বিরুদ্ধে একটা বৈশ্বিক লড়াই, যা বিভিন্নভাবে প্রকাশ পায়। তবে হিটলারের নাম সবসময় আলোচনায় আসে, নাৎসিবাদ নিয়েও কথা হয়, বিশেষ করে হলোকস্টের ভয়াবহতা। And of course, the first thing that comes to mind is the Holocaust. হলোকস্টে লাখ লাখ মানুষ তাদের জাতিগত পরিচয়, ধর্ম, যৌন প্রবণতা বা রাজনৈতিক মতের কারণে নিপীড়িত হয়েছিলেন। বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে এটি ছিল গণহত্যা। হলোকস্ট কি ছিল, কিভাবে হয়েছিল তা নিয়ে এখনো মানুষের অনেক আগ্রহ আছে। মানুষ সেগুলো খোঁজে। হলোকস্ট ছিল হিটলারের তথাকথিত চূড়ান্ত সমাধান এবং ইতিহাসের ভয়াবহতম গণহত্যা। কিন্তু এই ইতিহাস আজকের রাজনীতির সঙ্গে কতটা সম্পর্ক রাখে? ফ্যাসিবাদ কি আবার ফিরে আসার ঝুঁকি আছে? আমরা এখন এক মহামারী পরবর্তী সময়ে আছি, যেমনটা ছিল 1920-এর দশকে। অর্থনৈতিক সংকট চলছে, মানুষের নানা ধরনের সমস্যা আছে। এই পরিস্থিতি তাদের ডানপন্থার দিকে ঠেলে দিতে পারে। কিছু মিল অবশ্যই আছে। হিটলার ও নাৎসি পার্টির ব্যবহৃত প্রতীক আর ভাষা এখনো বিতর্ক সৃষ্টি করে। প্রতিবার কেউ নাৎসি শব্দ সামনে আনে বা বিতর্ক করে এটা নাৎসি স্যালুট কিনা, এগুলো আসলে ইতিহাস পড়ার এবং শেখার দরকারটা আরো জোরালো করে তোলে। সে অন্ধকার সময়ের ইতিহাস থেকে শিক্ষা নেয়ার গুরুত্ব মনে করিয়ে দেয়।
কিছু দেশের রাজনীতিবিদেরা কর্তৃত্ববাদী মনোভাব আর ভাষা ব্যবহার করে জনপ্রিয়তা পাচ্ছেন, আর অন্য ডানপন্থী দলগুলো আরও সাহসী হয়ে উঠছে। আজকের অনেক নেতা ফ্যাসিস্ট হতে চায়, তারা চায়, কিন্তু গণতন্ত্রের নিয়ম কানুনের নিয়ন্ত্রণের কারণে এখনো পুরোপুরি পারে না। গাজা ও ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব দিন দিন আরও অস্থির হয়ে উঠছে, আর কিছু নেতা এ অস্থিরতাকে কাজে লাগাচ্ছেন। অনেক প্রবীণ নেতা আছেন যারা ক্ষমতা ছাড়তে চান না, তারা সীমান্ত মানেন না, তারা হয় অন্য কারো উপর হামলা করে বা অযৌক্তিক অজুহাতে ভূখণ্ডের দখলের কথা বলে। এটা কর্তৃত্ববাদী স্বপ্নের ফিরে আসার লক্ষণ। তবে প্রশ্ন হলো, হিটলার আর নাৎসি শব্দগুলো বারবার খারাপ অর্থে ব্যবহার করতে থাকায় এসব শব্দের গুরুত্ব কি কমে যাচ্ছে? আমরা নাৎসি শব্দটা অনেক বেশি শুনি, বিশেষ করে সামাজিক মাধ্যমে, অনলাইনে। এমন আলোচনায় যে আজ হোক কাল হোক কেউ না কেউ নাৎসিদের টেনে আনবে। আমার মনে হয় এখন এই শব্দের ব্যবহার কিছুটা বেশি বেশি হয়ে গেছে। অনেক সময় কাউকে নাৎসি বলার মাধ্যমে আক্রমণের অজুহাত তৈরি করা হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বহুবার বলেছেন ইউক্রেন সরকার নব্য নাৎসি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিও নব্য নাৎসি। এর সমস্যার জায়গা হলো, যদি এসব শব্দ যথাযথ ঐতিহাসিক প্রেক্ষাপট ছাড়া ব্যবহার করা হয়, এর গুরুত্ব বা অর্থ হারিয়ে যায়। তেমন হলে হলোকাস্টের মতো ঘটনাও অর্থহীন হয়ে পড়বে এবং এতে ইতিহাস অস্বীকার ও ভুল তথ্য ছড়ানোর ঝুঁকি বাড়বে। হিটলারের মৃত্যুর প্রায় 1 শতাব্দী পার হলেও তাকে এবং তার অপরাধকে মনে রাখা এখন আরও জরুরি। এটা স্পষ্ট যে তার ইতিহাস এখনও আধুনিক রাজনীতিতে প্রভাব রাখে। মিত্রশক্তির নাৎসিমুক্তকরণের চেষ্টাও এই চরম মতাদর্শকে মুছে ফেলতে পারেনি। হিটলার ও নাৎসি শব্দ নিয়ে মানুষের মাঝে একটা অদ্ভুত আকর্ষণ আছে। অনেকে এই শব্দ ব্যবহার করে নিজেদের মতের বিরোধীদের চুপ করাতে চায়, আবার কেউ কেউ বর্তমান রাজনৈতিক বাস্তবতার সঙ্গে এর মিল খোঁজে, হয়তো ভিন্ন মতের কোনো চিন্তা বা চিত্রকে আলাদা করে দেখার মধ্যে দিয়ে। সব মিলিয়ে হিটলারের মতাদর্শ এখনো রয়ে গেছে। নব্য নাৎসিবাদ কি শেষ হয়ে গেছে? আমি মনে করি না। আমরা এখনো সেই স্লোগান দেখি, ছবি দেখি, টি শার্টে দেখি, মিছিলে দেখি। সেসবই মনে করিয়ে দেয় নাৎসি মতাদর্শ বর্তমান রাজনীতিতে ফিরে এসেছে। বিশ্লেষকেরা এবং বিশ্বের অনেক মানুষ বিশ্বাস করেন যে হিটলার কিভাবে এমন একজন মানুষ হয়ে উঠেছিলেন তা নিয়ে প্রশ্ন তোলা ও ইতিহাস থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন ইতিহাসের পুনরাবৃত্তি আর না ঘটে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।